বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান অংশে প্রথম পত্রে ভেক্টর নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমে আমরা দেখব ভেক্টর রাশি কি। যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। আর যে রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, সেটা হলো স্কেলার রাশি। তো ভেক্টরের কিছু সিম্বলিক অপশন নিয়ে আমরা একটু কথা বলি। এটা একটু দেখাই দিচ্ছি যে প্রথমত ভেক্টর যখন আমরা লিখবো তীর চিহ্ন ব্যবহার করাটাই সুবিধাজনক। এটাকে শর্ট করে আমরা শুধু উপরে টান দিব। যদি এই ভেক্টরকে আমরা একটা মান হিসেবে সিম্বলিক অর্থ লিখি তাহলে সেক্ষেত্রে নিচে টান দিলেও হবে। ছাপার সময় সচরাচর মোটা হরফে লিখা যাবে, তবে এটি লিখার সময় কিন্তু মোটা হরফ চিকন হরফ এটা করা বেশ কঠিন। এই বিষয়গুলো এখানে আছে। আর এই যে এখানে যেটা দেওয়া হয়েছে যে একক ভেক্টরকে প্রকাশ করা, যে ভেক্টরের মান একক তাকে বলা একক ভেক্টর। একক ভেক্টরের সময় ওই যে মাথার ওপর টুপি দেওয়ার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আর এমনিতে একক ভেক্টর যেটা আছে সেটা হলো এক্স অক্ষের দিকে আই, ওয়াই অক্ষের দিকে জে, জেড অক্ষের দিকে কে, এরকম বিষয়গুলো হয়তো আছে। এরপর আমরা ভেক্টরকে সরল রেখার মাধ্যমে দেখাতে পারি। সেটা তুমি যখন মাধ্যমিক শ্রেণীতে ভেক্টরের অংশ করেছো সেখানে লেখা আছে সমরেখ ভেক্টর, মানে একই সরল রেখায় যখন একাধিক ভেক্টর অবস্থিত করে। তো দুটো বিন্দুর মাধ্যমে যখন এরকম ভেক্টর প্রকাশ করা হয় তখন তার কিছু ক্রাইটেরিয়া থাকে। সেটা হলো এরকম যে তার একটা শুরুর বিন্দু এবং তার একটা শেষ বিন্দু থাকে, যে এখান থেকে শুরু আর এখানে গিয়ে শেষ। তো সাধারণত অক্ষরগতভাবে যদি আমি লিখি প্রথম অক্ষর থেকে দ্বিতীয় অক্ষরের দিকে এর দিকটা হবে। এখানে ভেক্টর স্কেলারের পার্থক্য দেওয়া আছে, এটা করে নিলেই পারবা। মূল পার্থক্য হলো সংজ্ঞা দিবা। মেইন আর একটা দেখতে পারো যে মান ও দিক উভয়ের প্রয়োজন ভেক্টর রাশির ক্ষেত্রে, আর স্কেলারের ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন। মানের মান ও দিকের পরিবর্তন হলে ভেক্টরের পরিবর্তন হয়, স্কেলারের ক্ষেত্রে যে দিকের কোনো অপশন নেই, শুধু মানের পরিবর্তন হয়। এভাবে তুমি মনে হয় অনেকগুলো অপশন যোগ করতে পারো। তো যদি এটা 2 নম্বরের জন্য আসে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় 3 থেকে 4টে পার্থক্য দিলে এনাফ। ভেক্টর প্রকাশ, যে রাশিটা ভেক্টর হবে তার উপর আমরা তীর চিহ্ন বা টান চিহ্নটাই বেশি ব্যবহার করি, এবং এটা ডিফারেন্সিয়াল পদ্ধতিতেও আমরা ভেক্টরের যে রাশিটা আছে সেটাকে আলাদাভাবে কিন্তু মার্কিং করে দেখাতে পারি। এখন দেখো এখানে যে ঘূর্ণন বল, টর্ক, কৌণিক ভরবেগ এগুলো তোমার অন্য অধ্যায়ের পড়া, এখানে শুধু উদাহরণ দিতে গিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু একটা ধারণা দিচ্ছি যে বল কোনো বস্তু কেন্দ্র করে ঘূর্ণায়ন তৈরি করে, সেটি হলো টর্ক। আর রৈখিক ভরবেগের ভ্রামককে বলা হয় কৌণিক ভরবেগ, অর্থাৎ রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। আমার মনে হয় এটা ক্লিয়ার।
এরপর এখানে আছে দেখো তল মানে সারফেস, কেন্দ্রমুখী বল। তল মানে তো পৃষ্ঠা আর কি, পৃষ্ঠা দেওয়া আছে। আর কেন্দ্রমুখী বল এখানে একটা আছে। যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তবে তার বৃত্তের পরিধির ওপর যে কোনো বিন্দু স্পর্শক বরাবর যেতে চায়, অর্থাৎ বস্তুটি সরল রৈখিক বরাবর যাওয়ার একটা প্রবণতা থাকে। প্রবণতা দেখায়। তো ওই স্পর্শক বরাবর যাওয়ার যে প্রবণতা, তার ফলে বস্তুটা বহির্মুখী একটা বল লাভ করে। তাহলে কেন্দ্রমুখী বল বস্তুকে কেন্দ্রে রাখতে সাহায্য করে, আর বহির্মুখী বল বস্তুকে বহির্মুখী বল বাহিরে মানে ঘূর্ণন। হ্যাঁ, এই এই বিষয়টা এখানে আলোচনায় আছে। বিশেষ কিছু ভেক্টর যেটা সংজ্ঞামূলক অংশে আছে, এটা হলো ফার্স্ট হলো তোমার শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। এটার অর্থ হচ্ছে যে ভেক্টরের মান শূন্য। মান শূন্য, নাল শূন্য ভেক্টর বলা হয়। শূন্য কখন হয়? শূন্য হয় যদি ভেক্টরটা চলাই না শুরু করে, তাহলে তাহলে সেক্ষেত্রে শূন্য হবে। হ্যাঁ, আর একটা হলো যে শূন্য ভেক্টরটার একদিকে আছে একটা নির্দিষ্ট মান, তার বিপরীত দিকে যদি সমান্তরালে আর একটা সেম অপশন থাকে, তাহলে এই দুটোর যোগফল থেকে তোমার শূন্য ভেক্টর হবে। হ্যাঁ। নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নাই, যেহেতু এই ভেক্টরটার কোনো দিকে কোনো মান নেই, সুতরাং মান যেখানে নাই তার তার তো দিক থাকার কোনো অপশনই নেই। তার আদি বিন্দু এবং শেষ বিন্দু একই জায়গায় থাকে। শর্ত সাপেক্ষে লব্ধি ভেক্টর শূন্য হতে পারে যদি উভয় ভেক্টর শূন্য হয় অথবা উভয় ভেক্টরের মান একটা আরেকটার বিপরীত হয়, তাহলে সেক্ষেত্রে তাদের লব্ধি বা যোগফলটা শূন্য হবে। আচ্ছা, একক ভেক্টর, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় একক ভেক্টর। আমরা যদি এরকম ভাবে লিখি যে এ একটা ভেক্টর, সেই ভেক্টরকে তারই মান দ্বারা ভাগ করব, তার মানে খালি এ দ্বারা ভাগ করব, তখন পাবো একক ভেক্টর। একক ভেক্টর ওপর ওই টুপি চিহ্ন দিতে হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা, পরীক্ষা কিন্তু আসে, আয়ত একক ভেক্টর আসে। এটা হ্যাঁ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড তিন দিকে যদি আমরা একক ভেক্টর বিবেচনা করি তবে তাকে আয়ত একক ভেক্টর বলা হয়। কার্তেশিয়ান স্থানাঙ্ক। ঠিক আছে, মানে তিন অক্ষ বরাবর একক ভেক্টর যদি থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এরপর অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে যে ভেক্টর কোন বিন্দুর অবস্থান নির্দেশনা করে তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো প্রসঙ্গ বিন্দুর মূল, এটা এই জিনিসটা আসলে কি? এটা তোমার দ্বিমাত্রিক কাঠামোয় এটা এক্স ওয়াই বা যে কোনো দুইটি অক্ষের সাপেক্ষে কোন একটা দ্বিমাত্রিক বিন্দু দিয়ে প্রকাশ করা হয়, মূল বিন্দু থেকে তার অবস্থানটা কোথায় সেটা দেখানো হয়। আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোতে তোমার এটা তিনটা অপশন, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটাই থাকে। হ্যাঁ, সরণ ভেক্টর, সরণ ভেক্টর হলো কোনো কণার অবস্থান ভেক্টরের পরিবর্তন।
মানে ধরো এখানে দুইটা অবস্থান আছে, P1 P2 বা PQ। তো এই দুটোর মধ্যে সরণ ভেক্টরটা হবে দুই অবস্থান ভেক্টরের বিয়োগফল থেকে। ঠিক আছে? হুম। আচ্ছা, এরপরে হলো তোমার সমান ভেক্টর, যে ভেক্টরগুলোর মান সমান এবং এরা একই দিকে ক্রিয়াশীল, অথবা সমান্তরাল ভাবেও এটা ক্রিয়াশীল হতে পারে, অথবা একই রেখা বরাবর হতে পারে, কিন্তু একই দিকে। হুম। আর বিপরীত ভেক্টরটা হলো এই দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত। একই রেখা ক্রিয়া করলেও দুই দুই দিকে ক্রিয়া করবে, তখন মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, অথবা এরা সমান্তরাল রেখা বরাবরও কিন্তু ক্রিয়া করতে পারে, তবে দুইটা বিপরীত দিকে। ভেক্টরের মান কখনো ঋণাত্মক হয়, কখন ঋণাত্মক হয় এবং কেন? পরস্পর সমজাতীয় ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করতে থাকলে তখন একটি অপরটির সাপেক্ষে ঋণাত্মক। অর্থাৎ হুম। আমি লিখলাম AB, তার উল্টাটা কি হবে? BA। বিয়ে। হ্যাঁ। স্বাধীন ভেক্টর, এখানে ভেক্টরের এটা স্বাধীনতা হলো, পাদবিন্দু নির্দিষ্ট নয়। হ্যাঁ, স্বাধীনতা হলো কোথায় থেকে শুরু করব এটা সুনির্দিষ্ট করে দেওয়া হবে, তখন সেটাকে বলা হবে স্বাধীন ভেক্টর। হ্যাঁ। ঠিক আছে? হুম। আচ্ছা, এখন দেখো সদৃশ্য আর বিসদৃশ্য এই দুটার সাথে সমান আর বিপরীত ভেক্টরের একটা সমস্যা তৈরি হয় অনেকের। এটা আমি একটু কম্পেয়ার করে দিই। সদৃশ্য ভেক্টর আর সমান ভেক্টরটা কি? সমান ভেক্টরে বলা হচ্ছে মান সমান, আবার দিক একই দিকে হবে, অথবা সমান্তরাল হলেও একই দিকে হবে। কিন্তু সদৃশ্য ভেক্টরে মান দুটো সমান হতেও পারে, নাও পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সমমান কিন্তু দিক একই। তাহলে সেক্ষেত্রে হবে সেটি সদৃশ্য ভেক্টর। আর হ্যাঁ। সদৃশ্য ভেক্টরটা হলো সমজাতীয় অসমমানের দুইটি ভেক্টর। ঠিক আছে? তার মানে মানও অসম, হ্যাঁ। দিকটাও তারা পরস্পর বিপরীত। এটা হলো বৈসাদৃশ্য। তাহলে আমি একটু ক্লিয়ার করি, সমান ভেক্টরের শর্ত হলো মান সমান এবং দিক একই, অথবা একই রেখা বরাবর হতে পারে, অথবা সমান্তরালে হতে পারে। আর হুম। অন্যদিকে ওটারই ইয়েটা কি, সদৃশ্যটা কি, মান সমান নয় কিন্তু দিক একই হয়। ঋণাত্মক ভেক্টর কি মান সমান দিক বিপরীত, ফলাফল 0। আর ওটারই বৈসাদৃশ্য অপশনটা কি, অসম মানের এবং ভিন্ন দিকে ক্রিয়াশীল ভেক্টর। হ্যাঁ। বিপ্রতীপ ভেক্টর, যদি কোনো ভেক্টরের মান অপর ভেক্টরের বিপরীত হয়, তাহলে সমান্তরাল দুটি ভেক্টরের মান একটি আরেকটির যদি বিপ্রতীপ হলে তখন তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলা হয়। এটা আসলে যেমন a সমান 5i, তাহলে তার বিপরীতটা হচ্ছে 1/5। মানটা কি হবে? 1/5। হ্যাঁ। মানে ওই দিক থেকে বিপরীত, এটা মানে কিন্তু a ইজিক্যাল টু 1/, তা না, কিন্তু তার মানটা উল্টা। সাপোজ এখানে যদি হতো a সমান 15i, তাহলে ওখানে হয়ে যেত হলো 1/15i। হুম। ক্লিয়ার? হ্যাঁ। সমরেখ ভেক্টর, এটা আমি অলরেডি বলছি যে একই রেখা বরাবর ক্রিয়াশীল। সঠিক ভেক্টর, যে ভেক্টর মান শূন্য নয়, কিছু না কিছু মান আছে। হ্যাঁ। সমপ্রারম্ভিক ভেক্টর, পাদবিন্দু সমূহ একই জায়গা থেকে শুরু হয়।
ঠিক আছে, যেমন ধরো এই যে এই দুটো সমপ্রারম্ভিক বিন্দু, হুম নিচে আছে 2.19। আমাদের এই যে সংজ্ঞার জগৎ মোটামুটি শেষ, এখন ভেতরের অংশ। তো ভেক্টরের যোজন মানে ভেক্টর যোগের ক্ষেত্রে মূলত 5টা যোগের সূত্র আছে: সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এবং লাস্ট আছে উপাংশকের সূত্র। তো সাধারণ সূত্র কি? সাধারণ সূত্র মানে ভেক্টরটা যে যোগ করা হবে তার দিকের সাথে সমন্বয় করে যোগটা করে নেওয়া। অর্থাৎ কোন একটা ভেক্টরের যদি আমরা যোগ করতে চাই, তাহলে এটি যেখান থেকে শুরু হলো এবং যেখানে গিয়ে শেষ হলো এই দুইয়ের মাঝখানে যে ডিস্টেন্স, এটা হলো সাধারণ নিয়ম। এখন ত্রিভুজ সূত্রে এই কথাটাই বলা হচ্ছে যে দুইটি বাহু দ্বারা যদি একই ক্রমে ভেক্টর দ্বয়কে প্রকাশ করা যায়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উহাদের লব্ধিকে দিকেও মানে প্রকাশ করবে। কি বুঝতে পারছো? যেমন ত্রিভুজ হ্যাঁ সূত্রে বলা হচ্ছে, ধরো আমি ও এ এবং এ বি বরাবর কোনো একটা রাশিকে নিয়ে গেলাম, তো তার লব্ধিটা কি হবে? ও এ যোগ এ বি সমান হলো ও বি, মানে এই দুটোর যোগফল। বহুভুজ সূত্রের প্রয়োগ, ত্রিভুজের এই যে সাইন সূত্র, এটা কিন্তু ত্রিকোণমিতিতে, এবং তোমার যে মানে গতি স্থিতি যে অঙ্কের অংশ আছে সেখানেও এগুলোর ব্যবহার আছে। ঠিক আছে, তা আমার তো এগুলোর বড় যে প্রতিপাদন দরকার নেই, শুধুমাত্র দরকার হলো এই যে শেষের লাইনটা। ঠিক আছে, হ্যাঁ আজকে এই পর্যন্ত রাখছেন, আচ্ছা ভালো ঠিক আছে, লাগতেছে না। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিনে পরের অংশ নিয়ে কথা বলবো।